হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর চতুর্থ অধ্যায়ের অভিযোজন অভিব্যক্তি বলে যে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের অভিযোজন সম্বন্ধে জানব। অলরেডি আগে আমরা ক্যাকটাসের অভিযোজন জেনেছি এবং রুই মাছের অভিযোজন সম্বন্ধে আমরা জেনেছি। আজকে আমরা জানব পায়রার অভিযোজন সম্বন্ধে আমরা আজকে জানবো। ঠিক আছে, চলো আজকে আমরা জানবো হচ্ছে পায়রার অভিযোজন। তাহলে পায়রা হচ্ছে পক্ষী শ্রেণীর পক্ষী শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী। পায়রাকে সাধারণত মুখ্য খেচর প্রাণী বলা হয়। খেচর মানে যারা আছে সাধারণত উড়ে বেড়ায়, উপরের দিকে আছে, আকাশে ওড়ে, তাদেরকে খেচর প্রাণী বলা হয়। তাই পায়রাকে মুখ্য খেচর প্রাণী বলা হয়ে থাকে। এদের যে উড্ডয়নটা দেখা যায়, পায়রার যে উড্ডয়নটা হয়ে থাকে, সেই উড্ডয়নকে বলা হয়ে থাকে প্রকৃত উড্ডয়ন। তাহলে আমরা কি পড়লাম? পায়রা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর পক্ষী শ্রেণীর প্রাণী। এদের যে খেচর, এদের কি হয়, পায়রা মুখ্য হচ্ছে খেচর প্রাণী, আর এদের প্রকৃত যে উড্ডয়ন দেখা যায়, এই উড্ডয়নকে বলা হয়ে থাকে প্রকৃত উড্ডয়ন। তাহলে এদের উড্ডয়নের জন্য অর্থাৎ ওড়ার জন্য দেহের গঠনগত দিক থেকে অর্থাৎ অঙ্গ সংস্থানগত দিক থেকে কিছু কিছু পরিবর্তন হয়েছে, অর্থাৎ অভিযোজিত হয়েছে। তাহলে কি কি এদের অভিযোজন হয়েছে সেই সম্বন্ধে আমরা আজকে জানবো। তবে তোমাদের সিলেবাসে, সাধারণত মাধ্যমিকে যে সিলেবাস আছে, সেই সিলেবাসে কোশ্চেন করা হয় যে পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা আলোচনা করো। এছাড়াও বলে দেয় যে পায়রার অভিযোজনে বায়ুথলি ছাড়াও অন্যান্য যে অঙ্গগুলো আছে তার অভিযোজনগত গুরুত্বটা আলোচনা করো। তাহলে আমরা সবগুলোই একসঙ্গে আজকে কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে 1 নম্বর হচ্ছে পায়রার অভিযোজন। আমরা আজকে পড়বো হচ্ছে পায়রার অভিযোজন। পায়রার অভিযোজন পড়বো। পায়রাকে মুখ্য খেচর প্রাণী বলা হয়ে থাকে এবং এদের যে উড্ডয়নটা দেখা যায় সেটা হচ্ছে প্রকৃত উড্ডয়ন। এর অভিযোজনগত বৈশিষ্ট্য কি? 1 নম্বর হলো দেহ আকৃতি। এদের দেহটা দেখতে অনেকটা বেম বা মাকু সাদৃশ্য হয়ে থাকে, অর্থাৎ সামনে এবং পেছনের দিকটা কি হয়, সরু হয় এবং মাঝখানটা কি হয়, খোলা হয়ে থাকে। ফলে সহজেই কি হয়, বায়ুর বাধাকে অতিক্রম করে এরা সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে কি হয়, বায়ুর বাধা প্রতিরোধ কম হয়ে থাকে। তাহলে দেহ দেহ বেম বা মাকু আকৃতির জন্য অর্থাৎ অগ্রভাগ এবং পশ্চাৎভাগ, অর্থাৎ অগ্রভাগ ও পশ্চাৎভাগ না বলে আমরা বলি দেহের সামনে ও পেছনে, অর্থাৎ দেহের সামনে ও পেছনে সরু হয় ফলে সহজেই বায়ুর বাধাকে প্রতিরোধ করতে পারে। ঠিক আছে, তাহলে এই একটা অভিযোজনগত আমরা
বৈশিষ্ট্য দেখলাম। তারপরে কি হয়, তারপরে হচ্ছে এদের গ্রীবা। হচ্ছে গ্রীবা। গ্রীবা বলতে এই ঘাড়ের পোর্শনটা। পায়রার গ্রীবা নমনীয় এবং সরু প্রকৃতির হয়। তাহলে পায়রার গ্রীবাটা খুবই নমনীয় হয়, অর্থাৎ ইচ্ছা অনুযায়ী চারিদিকে এরা ঘোরাতে পারে এবং সরু প্রকৃতির হয়। গ্রীবাটা নমনীয় হওয়ার জন্য এরা কি করে, হচ্ছে পাশের দিকে সহজেই ঘোরাতে পারে, অর্থাৎ সহজেই তাদের মস্তটাকে চতুর্দিকে তারা ঘোরাতে পারে। তাহলে কি করব, তাহলে পায়রার গ্রীবা নমনীয় ও সরু প্রকৃতির হওয়ায় পায়রার গ্রীবা নমনীয় ও সরু প্রকৃতির হওয়ায় সহজেই মস্তককে চতুর্দিকে ঘোরাতে পারে। এই একটাই অভিযোজন। তাহলে সহজেই কি হয়, চতুর্দিকে এরা ঘোরাতে পারে। তারপরে চুনচু। চুনচু হচ্ছে চুনচু। চুনচুটা কি, চঞ্চু, চুনচু না চঞ্চু, আচ্ছা চঞ্চু। চঞ্চুটা হচ্ছে পায়রার, দেখবে ওদের উপরের দিকের, অর্থাৎ উপরের ঠোঁটটা যেটাকে বলা হয়, অর্থাৎ পায়রার উপরের চোয়াল এবং নিচের চোয়াল মিলে এটা একটা চঞ্চুতে পরিণত হয়েছে। তাহলে পায়রার চোয়াল দুটি কি হয়েছে, চঞ্চুতে পরিণত হয়েছে। তাহলে পায়রার চোয়াল দুটি চঞ্চুতে পরিণত হয়েছে, চঞ্চুতে পরিণত হয়েছে এবং এতে কোনো দাঁত থাকে না, ঠিক আছে। তাহলে এতে চঞ্চুতে পরিণত হয়েছে এবং এতে কোনো কি থাকে না, এতে দাঁত থাকে না। এবং চঞ্চু পরিণত হওয়ার জন্য কি করে, এরা সহজেই ছোট ছোট দানা শস্যগুলিকে খেতে পারে। তাহলে কি লিখবো, এরা কি হয়, এদের ফলে দানা শস্য ফুটে খেতে পারে। উপরে লিখে দিই, চঞ্চুতে পরিণত হওয়ার জন্য সহজেই দানা শস্যকে খুঁটে খেতে পারে। তাহলে চঞ্চুতে পরিণত হওয়ার জন্য চঞ্চুতে পরিণত হওয়ার জন্য সহজেই দানা শস্য ফুটে খেতে পারে, এই একটা হচ্ছে এদের সুবিধা হয়েছে। তারপরে আর একটা কি অভিযোজনগত গুরুত্ব দেখা যায়, আর একটা হচ্ছে ডানা। এদের ডানাটা সাধারণত কি হয়, ওজন কমার জন্য পায়রার ওজন কমার জন্য অগ্রপদটা ডানায় রূপান্তরিত হয়েছে। পায়রার কি হয়েছে, অগ্রপদটা ডানায় রূপান্তরিত হয়েছে এদের ওজনটা কমার জন্য। আর ডানার উপরের দিকটা হচ্ছে উত্তল হয়ে থাকে এবং নিচের দিকটা সমতল হয়। ফলে সহজেই বায়ুর বাধাটাকে কি করে, চাপটা এমন ভাবে পড়ে, ফলে দেহটা সহজেই ভেসে থাকতে সাহায্য করে। তাহলে কি লিখবো, ওজন ওড়বার জন্য পায়রার অগ্রপদ, তাহলে কত 4 নম্বর দিলাম, ডানা। ডানা হচ্ছে
ওড়ার জন্য অগ্রপদ, পায়রার অগ্রপদ। তাহলে ওড়ার জন্য পায়রার অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে ঠিক আছে। আর ডানায় যে রূপান্তরিত হয়েছে, বানানটা একটু হ্যাঁ, ডানায় রূপান্তরিত হয়েছে। আর কি হয়েছে, ডানার উপরের তলটা, ডানার উপরের তল উত্তল। তাহলে ডানার উপরের তলটা কি হয়, উত্তল, এবং নিচের তলটা উত্তল এবং নিচের তল সমতল। তাহলে উপরের তলটা উত্তল এবং নিচের তলটা সমতল হওয়ায় বায়ুর চাপ এমন ভাবে পড়ে, তাহলে যেই সমতল হয় এবং বায়ুর চাপটা এমন ভাবে পড়ে যে দেহকে সহজেই ভাসিয়ে রাখতে পারে। ঠিক আছে। তাহলে কি হয়, ওড়ার জন্য পায়রার অগ্রপদটা ডানায় রূপান্তরিত হয়েছে। ডানার উপরের তলটা উত্তল এবং নিচের তলটা সমতল হওয়ার জন্য বায়ুর চাপ এমন ভাবে এসে পড়ে যে দেহকে সহজেই এরা কি করে, ভাসিয়ে রাখতে পারে। ডানার এবার ওদের যে ডানাটা থাকে, সেই ডানার কিনারার দিকে দেখবে এক ধরনের বড় ধরনের পালক থাকে, এক সারি বড় পালক থাকে। সেই পালকগুলিকে বলা হয় থাকে রেমিজেস থাকে। তাহলে রেমিজেস পালক ডানার অগ্রভাগে, ডানার একদম কিনারার দিকে এক ধরনের বড় সারির পালক থাকে। সেই পালকগুলিকে বলা হয় রেমিজেস। তাহলে এই রেমিজেসে কি হয়, পালক থাকার জন্য তলটা বৃদ্ধি পায় এবং বায়ুর চাপটাও বেশি প্রয়োগ করে, ফলে এরা সহজেই বাতাসে ভেসে থাকতে পারে। তাহলে লিখে দিই, ডানার কিনারায় রেমিজেস নামক বড় পালক থাকে। তাহলে রেমিজেস নামক কি করে, বড় পালক থাকে, ফলে ডানার তলটা বৃদ্ধি পায়, ডানার তল বৃদ্ধি পায় ও সহজে ভেসে থাকতে পারে। ডানার তলটা বৃদ্ধি হওয়ার ফলে কি হয়, সহজে এরা ভেসে থাকতে পারে। এইবার তারপর হচ্ছে পালক। পায়রা সারা দেহে কি হয়, পালক দ্বারা আবৃত থাকে। এদের দেহে সাধারণত দুই ধরনের পালক দেখা যায়, একটা হচ্ছে বড় পালক এবং একটা হচ্ছে ছোট পালক। এবার কোনটা কি নাম সেটা বলবো। এবার হচ্ছে পালক, হচ্ছে পায়রা সারা দেহে পালক দ্বারা আবৃত থাকে। পালকটা কি করে, দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে থাকে। কে, পালক। এই পালক কি হয়, দুটি ডানার কিনারার দিকে, অর্থাৎ ডানা যে থাকে সেই ডানার কিনারার দিকে
23টি বড় পালক থাকে, যাকে বলা হয় রেমিজেস নামক বড় পালক থাকে। আর হচ্ছে পুচ্ছের দিকে অর্থাৎ লেজের দিকে 12টা পালক থাকে, যাদেরকে বলা হয় রেকটিসেস নামক পালক থাকে। তাহলে আমরা লিখি পালকটা কি। পালক হচ্ছে 5 নম্বর পালক। পালক হচ্ছে পায়রার সারা দেহ পালক দ্বারা আবৃত। পায়রার সারা দেহ পালক দ্বারা আবৃত। পালক কি করে? দেহ তাপ সংরক্ষণ করে। পালক দেহ তাপ সংরক্ষণ করে থাকে। তাহলে পায়রার কি করে? পালকগুলো হচ্ছে দেহ তাপ সংরক্ষণ করে থাকে দুটি ডানার কিনারায়, অর্থাৎ ডানা যে থাকে, তাহলে দুটি ডানার কিনারায়, 2 নম্বর দুটি ডানার কিনারায়, ডানার কিনারায় 23টি বড় পালক থাকে। 23টি বড় পালক, নামটা লিখে দিই রেমিজেস। রেমিজেস এবং পুচ্ছে 12টি পালক থাকে। 12টি, ওটা হচ্ছে 12টা যে পালক থাকে, সে 12টি হচ্ছে পালককে বলা হয়ে থাকে 12টি পালক থাকে। এটাও বড় পালকই। পালক থাকে, এখানে লিখে দিই রেকটিসেস। রেকটি, দাঁড়াও বানানটা ঠিক করে দিই। কয়টা আসছে, তাই তো? রেকটিসেস। তাহলে হচ্ছে এবং পুচ্ছে থাকে 12টি হচ্ছে পালক থাকে, যাদেরকে বলা হয়ে থাকে রেকটিসেস। বড় পালক থাকে, এই পালকগুলো অবস্থান করে থাকে। এদের ভিতরে এই যে রেমিজেস আর যে রেকটিসেস, এই রেমিজেস হচ্ছে উড্ডয়নে সাহায্য করে থাকে আর রেকটিসেস দিক নির্ণয়ে সাহায্য করে। তাহলে রেমিজেস উড্ডয়নে সাহায্য করে এবং রেকটিসেস দিক নির্ণয়ে সাহায্য করে। এই হচ্ছে পায়রার পালকের অভিযোজনগত গুরুত্ব। তারপরে কি আছে, যেটা সব থেকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অংশটা, সেটা হচ্ছে পায়রার বায়ুথলি, অর্থাৎ পায়রার উড্ডয়নের জন্য বায়ুথলি কিভাবে এরা কাজ করে থাকে। পায়রা সাধারণত মুখ্য খেচর প্রাণী। এদের দেহে যে ফুসফুস থাকে, সেই ফুসফুসের চারিপাশে কি থাকে? ফুসফুসের চারিপাশে সাধারণত বেলুন সাদৃশ্য অংশগুলি থাকে, সেই অংশগুলিকে বলা হয় বায়ুথলি। তাহলে পায়রা মুখ্য খেচর প্রাণী। এরা বায়ুমণ্ডলে ভাসমান অবস্থায় ওড়ার সময়, অর্থাৎ এরা যেহেতু অনেকটা দূরে উপরের দিকে উঠতে পারে, তখন কি হয়, এদের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা যেন না হয়, সেই জন্য ফুসফুসের চারিপাশে বেলুন সাদৃশ্য 9টি বায়ুথলি অবস্থান করে থাকে। এই বায়ুথলিগুলোর মধ্যে বায়ুটা আবদ্ধ থাকে এবং যখন তারা উপরের দিকে ওঠে তখন সেখানে বায়ুর চাপ কম থাকে এবং সেই চাপটা কম থাকার ফলে তখন বায়ুথলির বায়ুটা দিয়ে এরা শ্বাসকার্য চালায়। সেই জন্য তাহলে কি লিখবো? বায়ুথলি হচ্ছে, পায়রা হচ্ছে মুখ্য খেচর প্রাণী। তাহলে বায়ুথলি পায়রা হলো
পায়রা হলো মুখ্য খেচর প্রাণী। তাহলে পায়রা হলো মুখ্য খেচর প্রাণী। এদের ফুসফুসের চারিপাশে 9টি বায়ুথলি বর্তমান বায়ুথলি থাকে। তাহলে 9টি বায়ুথলি থাকে। বায়ুথলিগুলি বায়ুপূর্ণ থাকার ফলে তাহলে বায়ুথলিগুলি বায়ুপূর্ণ থাকার ফলে তাহলে যখন এরা বায়ুপূর্ণ থাকে বায়ুথলিগুলো, তখন দেহটা কি হয়? হালকা হয়। এবং বায়ুপূর্ণ থাকার ফলে দেহ হালকা হয় এবং অধিক ওপরে উঠতে পারে। তাছাড়াও কি হয়, ওরা যখন অধিক ওপরে ওড়ে তখন সেখানে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অধিক ওপরে ওড়ার সময় যে শ্বাস প্রশ্বাস চালাতে সাহায্য করে। তাহলে হচ্ছে শ্বাস প্রশ্বাস চালাতে কি করে? সাহায্য করে থাকে। ফলে কি হয়? এরা ক্লান্ত হয়ে পড়ে না। ফলে এরা ক্লান্ত হয়ে পড়ে না এবং অধিক সময় ধরে উঠতে পারে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু পরীক্ষায় দেয় যে পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা আলোচনা করো। তাহলে আমরা কি বলবো? পায়রা হচ্ছে মুখ্য খেচর প্রাণী। এদের ফুসফুসের চারিপাশে বেলুন সাদৃশ্য 9টি বায়ুথলি অবস্থান করে থাকে। বায়ুথলিগুলি বায়ু দ্বারা পূর্ণ থাকে। যখন এরা উপরের দিকে ওড়ে তখন কি করে? এবং বায়ুথলি পূর্ণ থাকার ফলে দেহটা কি হয়? হালকা হয় এবং অধিক উচ্চতা পর্যন্ত এরা উঠতে পারে। অধিক উচ্চতায় ওড়ার সময় শ্বাস প্রশ্বাসের জন্য কি করে? বায়ুটা সরবরাহ করে থাকে ওই বায়ুথলি থেকে। এর ফলে কি হয়? এরা অধিক সময় ধরে উঠতে পারে, ফলে ক্লান্তি এটা অনুভব করে না। এটা আমরা লিখে দেব। তারপরে কি হয়? এরপরে হচ্ছে এদের কিছু কিছু অর্গান থাকে না। তারপরের বৈশিষ্ট্যটা কি হবে পায়রার অভিযোজনের? পায়রার অভিযোজনের পরে হচ্ছে তোমার পৌষ্টিকতন্ত্র। পায়রার পৌষ্টিকতন্ত্রে তাহলে পৌষ্টিকতন্ত্র তাহলে পৌষ্টিকতন্ত্রে কি অভিযোজন দেখা যায়? এদের পৌষ্টিকতন্ত্রে চঞ্চু, কফ এবং গিজার্ড উপস্থিত থাকে। তাহলে কি হয়? এদের পৌষ্টিকতন্ত্রে কি হয়? চঞ্চু, কফ ও গিজার্ড উপস্থিত থাকে। এদের ভিতরে কি হয়? চঞ্চুটা খাদ্য
সংগ্রহে, তাহলে চঞ্চু খাদ্য গ্রহণে সাহায্য করে, আর ক্রপটা কি হয়, এদের ক্রপ হচ্ছে খাদ্য সঞ্চয় করে থাকে। ক্রপ হচ্ছে মানে খাদ্য থলি, যেটা ক্রপ হচ্ছে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে, ও গিজার্ড খাদ্যবস্তু পেষণে সাহায্য করে, গিজার্ড খাদ্যবস্তু পেষণে সাহায্য করে, ঠিক আছে। তাহলে পেষণে সাহায্য করে থাকে। পায়রার দেহকে হালকা করার জন্য কি হয়, তাহলে 2 নম্বর, পায়রার দেহকে হালকা করার অর্থাৎ যেহেতু এরা উপরের দিকে ওড়ে, সেই জন্য এদের দেহকে হালকা করার জন্য এদের দেহে কি থাকে না, দাঁত থাকে না। পাকস্থলী হালকা করার জন্য এদের দাঁত, পাকস্থলী ও পিত্তাশয় থাকে না। ফলে কি হয়, দেহটা হালকা হয়। এদের মলাশয়, তাহলে এদের মলাশয়টা সাধারণত সরু প্রকৃতির হয়। আর 3 নম্বর হচ্ছে কি হয়, এদের মলাশয় অন্যান্য প্রাণীর মতো না হয়ে এদের মলাশয় অন্যান্য প্রাণীর মতো না হয়ে কি হয়, সরু ও নলাকার ধারণ করে। তাহলে সরু ও নলাকার ধারণ করে, ফলে মলটা এদের দেহে সঞ্চিত থাকে না। মল উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দেহ থেকে বাইরে বেরিয়ে যায়, ফলে মল সঞ্চিত থাকে না। উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, এই একটা বৈশিষ্ট্য গেল, অভিযোজনগত বৈশিষ্ট্য। তারপরে পৌষ্টিক তন্ত্রগত গেল। তারপরে আমরা দেখব হচ্ছে এদের সংবহন তন্ত্র, অর্থাৎ সংবহন তন্ত্রটা কিভাবে অভিযোজিত হয়েছে। তাহলে সংবহন তন্ত্র হচ্ছে পায়রা হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4খানা প্রকোষ্ঠ যুক্ত হয়। তাহলে সংবহন তন্ত্র, পায়রার যে হৃৎপিণ্ড থাকে সেই হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট। কারণ কি, এরা যেহেতু অধিক উচ্চতা পর্যন্ত ওড়ে, সেই জন্য এদের উপরের দিকে যত উপরের দিকে যাবে তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। তাহলে যেহেতু এরা হচ্ছে উপরের দিকে বেশিরভাগটা ওড়ে, তখন কি হয়, উপরে অক্সিজেনের ঘাটতিটাকে পূরণ পাওয়ার জন্য, তাহলে পায়রার হৃৎপিণ্ডে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে 4টি প্রকোষ্ঠ বিদ্যমান, ঠিক আছে, 4খানা প্রকোষ্ঠ থাকে।
চারখানা প্রকোষ্ঠ থাকে ফলে বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের জন্য বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের জন্য কি হয়, লোহিত রক্তকণিকা আকারে বড় হয়। যত বেশি বড় হবে তত কি করবে, অক্সিজেনটা বেশি পরিবহন করবে। গেল সংবহন তন্ত্র। তারপর হচ্ছে এদের হচ্ছে যেটা চক্ষু বা চক্ষুতে কি কি অভিযোজন ঘটেছে। পায়রা দেখবে অধিক উপর থেকে, তুমি বাড়ির ছাদে হোক বা উঠানে হোক, যদি দানা শস্য অর্থাৎ সরিষা যদি রোদ্রে দাও, তাহলে দেখবে কোথা থেকে যেন পায়রা উড়ে এসে সেই শস্যগুলো খেতে বসে গেছে। কারণ এরা অধিক ওপরের থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো দেখতে পায়। কেন? কারণ এদের যে রেটিনায় আছে, তাহলে এদের রেটিনার সঙ্গে পেকটিন নামক বিশেষ উপাঙ্গ সংলগ্ন থাকে। তাহলে কি লিখবো, পায়রার চোখ দুটি বেশ উন্নত হয়। তাহলে পায়রার চোখ দুটি বেশ উন্নত হয়। এদের চোখে রেটিনায়, এদের চোখে যে রেটিনা আছে, সেই চোখের রেটিনার সঙ্গে পেকটিন কি হয়, পেকটিন নামক বিশেষ উপাঙ্গ সংলগ্ন থাকে। পেকটিন নামক বিশেষ উপাঙ্গ সংলগ্ন থাকে। ফলে কি হয়, সংলগ্ন থাকে, ফলে এরা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। ফলে এরা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। তাহলে কি থাকার জন্য, পেকটিন থাকে কোথায়, রেটিনায়। তাহলে রেটিনায় পেকটিন থাকার জন্য এরা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। ফলে অধিক ওপর থেকেই এরা ছোট ছোট খাদ্যকণা বা দানা শস্যগুলিকে দেখতে পায়। তারপর হচ্ছে এদের মস্তিষ্কটা কিভাবে পরিণত হয়েছে দেখো। তাহলে মস্তিষ্ক কিভাবে অভিযোজিত হয়েছে। এদের মস্তিষ্কটা অভিযোজিত হয়েছে গুরু মস্তিষ্ক, অপটিক লোব এবং লঘু মস্তিষ্ক দ্বারা গঠিত হয়ে থাকে, নিয়ে গঠিত হয়। তাহলে পায়রার হচ্ছে মস্তিষ্কটা হচ্ছে গুরু মস্তিষ্ক, অপটিক লোব এবং লঘু মস্তিষ্ক দ্বারা গঠিত হয়ে থাকে। এদের সাধারণত লঘু মস্তিষ্কটা বেশ উন্নত, এবং লঘু মস্তিষ্কটা উন্নত হওয়ার জন্য লিখে দিই, তাহলে পায়রার লঘু মস্তিষ্ক বেশ উন্নত হওয়ার জন্য তাহলে লঘু মস্তিষ্কটা কি হয়, বেশ উন্নত হওয়ার জন্য ওড়ার সময় বা ডালে বসার সময় বা ডালে বসার সময়, তাহলে যখন এরা ওড়ে বা ডালের উপরে গিয়ে বসে, তখন বসার সময় সহজেই দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারে। বসার সময় সহজেই দেহের ভারসাম্য
নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, সহজে এরা কি করে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারে। আর লাস্ট একটা পয়েন্ট বলবো, যেটা পায়রার অভিযোজনে বিশেষ গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সাধারণত মূত্র জনন তন্ত্র। ওজন কমাবার জন্য, তাহলে মূত্র জনন তন্ত্র, পায়রার দেহের ওজনটা কমাবার জন্য কি হয়েছে, ওজনটা কমাবার জন্য পায়রার ডান ডিম্বাশয় যেটা থাকে, সেই ডান ডিম্বাশয়টা অনুপস্থিত, শুধুমাত্র ওজনটা কমাবার জন্য। আর কি হয়েছে, ডান ডিম্বনালী, মূত্রথলি আর শিশ্ন এগুলো থাকে না। তাহলে পায়রার ওজন কমাবার জন্য, পায়রার ওজন কমাবার জন্য ডান ডিম্বনালী, তারপরে তোমার হচ্ছে ডান ডিম্বনালী, ডান ডিম্বাশয়, ডান ডিম্বাশয়, মূত্রথলি, আর কি থাকে, মূত্রথলি আর হচ্ছে শিশ্ন থাকে না, এই অঙ্গগুলো কি হয়, অনুপস্থিত থাকে। ঠিক আছে, এই জন্য পায়রা ওজনে হালকা হয়ে থাকে। তাহলে আমরা এত সময় দেখলাম পায়রার অভিযোজনগত গুরুত্ব, এই হচ্ছে পায়রার অভিযোজনগত গুরুত্ব। তবে সাধারণত মাধ্যমিকে এখান থেকে যে কোশ্চেনটা দেয়, সেই কোশ্চেনটা শর্ট কোশ্চেন হিসাবে দেয় যে পায়রার চোখে কি থাকার জন্য অধিক দূর থেকে তারা ক্ষুদ্র দানা শস্যকে দেখতে পায়। আমরা জানি পায়রার রেটিনার মধ্যে পেকটিন সাদৃশ্য অঙ্গ থাকে। তারপরে দেয় যে পায়রার সাধারণত কোন কোন অঙ্গগুলো অনুপস্থিত এদের দেহের ওজনটাকে হালকা করার জন্য, ডান ডিম্বাশয়, ডান ডিম্বনালী, আর হচ্ছে মূত্রাশয় আর শিশ্ন। তারপরে এদের দেহে কি হয়েছে, এদের দেহে ওজনটা কমাবার জন্য হচ্ছে চুনচুতে কোনো দাঁত থাকে না, অর্থাৎ দাঁত থাকে না, ফলে দেহটার ওজনটা কমে গেছে। আর বিশেষ ভাবে দেয় যেটা, যে পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা আলোচনা করো। তাহলে পায়রার দেহে সাধারণত ফুসফুসের চারিপাশে বেলুন সাদৃশ্য বায়ুথলি থাকে, এবং সেটা কটা থাকে, 9টা থাকে। আমরা দেখেছি সমস্ত কিছু হচ্ছে আমরা বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করে দিয়েছি। যদি আগের ভিডিওগুলো তোমরা দেখতে চাও, তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি মনে করো যে নতুন কোনো ভিডিও তোমাদের খুবই দরকার, বা এটা বুঝতে পারছো না, তখন আমাকে কমেন্ট করে বলবে, আমি সেই সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে জানাবো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি মনে করো যে চ্যানেলটাকে যে গ্রো করি, তাহলে সাবস্ক্রাইব বোতামটা অন করে দেবে এবং নোটিফিকেশন বেলটাও অন করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা আগে থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, অলরাইট।